খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। গুঞ্জন সত্যি করে পিছিয়ে গেল ঘরোয়া ফুটবল শুরুর সময়। 3 সপ্তাহ পিছিয়ে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে শুরু হচ্ছে লিগ। ফিফা নিষেধাজ্ঞা কাটানোর জন্য আরও কিছুটা সময় পাচ্ছে বসুন্ধরা কিংস, ফকিরেরপুল ইয়াংম্যানস। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাংলাদেশের সময়সীমায় তখন ভোরের আকাশে সূর্যটা খুব ভালোভাবে ওঠেনি। তার আগেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশকে বেশ বাজে একটা দিন শুরু করতে হয়েছে। মিচেল স্টার্কের ফাইফারের কারণে ম্যাকাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশ নিজেদের ভয়াবহ একটা ব্যাটিং বিপর্যয় দেখে ফেলেছে। 12 রানে 5 উইকেটের পর শেষ দিকে টেলেন্ডারদের দৃঢ়তায় 64 রানের সংগ্রহ, যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন। তবে ভয়াবহ দিনটা শেষটা হতে পারে খুব ভালো, কারণ শরীফুলের 6 উইকেটে বাংলাদেশ কিছুটা হলেও জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে টেস্টে প্রথম দিনটা বাংলাদেশের জন্য কিছুটা আক্ষেপের। ব্যাটিং কেন ভালো হলো না, টস কেন জিতলাম না, বাংলাদেশের আক্ষেপের দিন নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সঙ্গে আছেন এখন মাঠে আজকে জাকিনুজ্জামান রুশো, ক্রিকেট কোচ। রুশো ভাই, স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। রুশো ভাই, একটু আক্ষেপের কথা বলছিলাম আমরা, যে কেন ব্যাটিংটা এর একটু ভালো হলো না, কেন বোলিংটা বেশ চমৎকার জবাব দিচ্ছি। স্টার্ককে আরেকটু সামাল দিতে যদি পারতাম, টস যদি জিততে পারতাম। প্রথম দিনে খেলা চলছে, শেষ সেশনে খেলা চলছে। অস্ট্রেলিয়ার এখন পর্যন্ত আমরা যতটা জানি 8 উইকেট চলে গেছে, শরীফুলের 6 উইকেট। কেমন ফিল করছেন এই দিনটায়, এই মুহূর্তটায় বসে? না, অবশ্যই ফিলটা একটা প্রথমেই বলেছেন যে আক্ষেপের দিন। আসলে আমিও সকালে যখন আমি খেলাটা দেখছিলাম তখন আমি খুব মানে ডিজার্ভ করছিলাম যে আমরা টসটা জিতবো। কারণ এই টসটা জিতবো এই কারণে, কেন ওই যে ভেন্যুতে আমাদের খেলা, এই ভেন্যুতে প্রথমে এর আগেও আমরা কোনো দিন খেলিনি। এবং এই ভেন্যুতে আমরা এর আগে যে ম্যাচটা আমরা উইনিং করেছি সেই ভেন্যু আর এর মধ্যে ডিফারেন্স আছে। ওটা শুষ্ক, সেটা এখানে কোল্ড টাইপের একটু, এখানে বাতাস আছে, এখানে বাতাস একটা বড় ফ্যাক্টর এবং ডিউ একটা ফ্যাক্টর আছে, একটা মানে খুব বড় একটা ফ্যাক্টর এখানে। সেক্ষেত্রে টসটা আমি খুব একটা চেয়েছিলাম যে টসটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যাবে, যে টসটা জিতবে সে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে নেবে। তো সকালে তাই ওটারই আমি দেখলাম যে টসটা জেতার পরেই অস্ট্রেলিয়ার যে প্ল্যানিংটা ছিল, তারা কিন্তু এর আগের যে প্ল্যানটা ছিল, আজকের প্ল্যানটা কিন্তু পুরাটা স্ট্র্যাটেজিটা ওরা চেঞ্জ করছে। কিন্তু ওরা প্রথম থেকে আসে নতুন বল, ডিউ এবং বলটা কোথায় করতে হবে, অ্যাটাকিং মুভমেন্টে তারা ছিল, কিন্তু অ্যাটাক করছে আমাদেরকে আসে। তো এই অ্যাটাকটাই ওরা যে বলের এই যে ডিউ, তারপরে হাওয়া, এই যে অ্যাডভান্টেজ, তারা অ্যাডভান্টেজটা কিন্তু তারা নিয়ে ফেলেছে কিন্তু। তো এইখানে আক্ষেপটা হলো, যদি আমরা টসটা জিততাম তাহলে হয়তো বা এরকম আমাদের ক্ষেত্রেও আমরা ওই অ্যাডভান্টেজটা পাবো। যাই হোক, কিন্তু এই বোলিংয়ের এগেইনস্টে কি যখন ব্যাটিং করা দরকার, তারা কিন্তু অ্যাটাক করছে। তার মানে এই না যে তারা এর আগে যখন টেস্ট ম্যাচে আমরা ওরা ব্যাকআপ লেন্থে বল আমাদেরকে বেশি দিয়েছিল, আমরা সেটাকে আমরা খেলে ফেলছি, আমরা ওইটা আমরা আসলে ওইভাবে তার দক্ষতা পরিচয় দিয়েছি। কিন্তু আজকে যে স্ট্র্যাটেজিটা ছিল, তারা কিন্তু টোটালি গুড লেন্থ এবং ফুলার লেন্থে এবং নতুন বলে কোথায় বল করতে, গুড লেন্থ থেকে একটু সামনে বল করতে হবে, সেই জায়গায় তারা কিন্তু অ্যাটাক করছে। কিন্তু এই জায়গায় অ্যাটাক করতে গিয়ে কিছু আমরা মিস্টেক আমাদের হয়ে গেছে, যে কিছু হাফ ভলি বল আমরা 2-3টা ব্যাটসম্যান আমাদের হয়তো এটা খেলবে কি খেলবে না, টু মাইন্ডেড, মানে ডিসিশনটা তাৎক্ষণিক নিতে পারেনি। মানে এটাই মিস্টেক আর কি, যে আমরা ডিসিশন মেকিংটাই কিন্তু বড় মিস্টেক। তো এই জায়গায় আমরা হয়তো একটু আমরা ভুল করেছি, এই জন্য আমাদের আর্লি হয়তো উইকেটগুলো গিয়েছে। তারা যেমন অ্যাটাক করছে, আমাদেরকে আমি মনে করি যে যেহেতু আমরা ব্যাটিং পেয়েছি, আমাদের ওই পিচের দিকে যাওয়ার দরকার নেই। তা আমাদেরও মনে হয় অ্যাটাক করাটাই আমাদের হচ্ছে সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ হতো। হয়তো ওটা করতে করতে এই ডিসিশনটা নেওয়ার আগেই এই ঘটনাটা ঘটে গেছে। হয়তো আর্লি আমাদের 3-4টা উইকেট ওঠাতে পরের ব্যাটসম্যানগুলোতে আসে একটা তাদের উপরে প্রেশার পড়ে গিয়েছিল আর কি। যার ধরুন আজকে এই ধরনের একটা আমাদের লাস্টের দিকে যা দেখা যায় যে একটা 68 বা কেতে আমাদের একটা লো স্কোরিং ম্যাচ হয়েছে আর কি। একটা যেই জিনিসটা রোশবে বললেন যে 64 রানে অল আউট হয়ে যাওয়া, টু মাইন্ডেড থাকা, বাংলাদেশ কিন্তু খুব একটা চান্সও দেয়নি অস্ট্রেলিয়া। আমি যদি একেবারে ভুল না করে, দিনের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন, সাদমানের উইকেটটা পেয়েছেন।
একেবারেই চান্স দিল না। প্রথম থেকে কি বাংলাদেশকে ফার্স্ট ওভারের ওই উইকেটটাই কি বাংলাদেশকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিল কিনা? বিশেষ করে মিডল অর্ডারে যদি আমি আসি, আমাদের মমিনুল আছেন ভেটারান, আমাদের নাজমুল হোসেন শান্ত ভেটারান প্লেয়ার, মুশফিকুর রহিম, লিটন দাসের এই সিরিজটা বেশ ভয়াবহ। ডারউইন টেস্টে একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, ডাক, এখানেও ডাক। আরেকটু কি দায়িত্বশীল হতে পারতেন কিনা আমাদের সিনিয়ররা? না, এটা অবশ্য ভালো কথা বলছেন যে যখন ফার্স্ট ওভারে উইকেট উঠে গেছে, তারপরেও ওভারে একটা দুটো উইকেট যখন উঠে, তখন কিন্তু আমরা যারা ড্রেসিং রুমে যারা ব্যাটার আছে তখন কিন্তু তাৎক্ষণিক তাদের একটা ডিসিশন চেঞ্জ নিতে হয় যে আসলে আমি ওখানে কী করবো। কারণ আমরা ড্রেসিং রুমে বসে থেকে খেলা দেখে, আমরাও খেলা অবজার্ভ করি, যারা ব্যাটাররা আছে অবজার্ভ করে যে আমরা আসলে ওইখানে কী ঘটছে এইটা নিয়ে আমাকে একটা ডিসিশন নিতে হবে। তাৎক্ষণিক যদি ব্যাটাররা ডিসিশনটা নিতে পারে যে আসলে আমি যে কী করবো, আমার রোলটা কী হবে, এই রোলটা আমার মনে হয় একটু নিতে তারা লেট করে ফেলছে। যেটা বললাম যে তারা উপরে বল করতেছে, তারা ফুলার লেন্থে বল করছে, খুব বেশি বাউন্সি বল করতেছে না। তাদের মুভমেন্ট, তাদের আজকে স্ট্র্যাটেজিটা এরকম, তাহলে আমাদেরকে এই স্ট্র্যাটেজিতে যাইতে হবে। তো আমরা এই ডিসিশনটা নিতেই আমরা লেট করে ফেলছি, যার দরুন কিন্তু এই বিপর্যয়টা আমাদের আজকে হয়েছে। কিন্তু মুশফিকুর রহিম আরও একবার ইনসুইং বলে বলটা। তবে আমি এই আউটের বিশ্লেষণগুলোর আগে আমি একটু মিচেল স্টার্ক আজকে যে রেকর্ডটা করেছেন এবং আমাদের টেকনিক্যাল টিমের কাছে ডেটাটা আছে, সেই ডেটাটা দেখতে চাইবো যে খুব দ্রুততম সময়ে তিনি 5 উইকেট নিয়েছেন এবং বাংলাদেশকে বলা যেতে পারে মানে একেবারে দাঁড়াতেই দেননি। তিনি তার যে 15 বলের স্পেলে তিনি 5 উইকেট পেয়ে গিয়েছে, 22 বলের স্পেলে টেস্ট ক্রিকেটে দ্রুত 5 উইকেট তুলে নেওয়া বোলার। আমরা সেই লিস্টটা দেখতে চাই। প্রথমেই মিচেল স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 বলের ব্যবধানে 5 উইকেট পেয়েছিলেন, যেটা গত বছরের শেষ দিকে ছিল। 27 রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছিল। আর্নেট টোশেক ইংল্যান্ডের বলার 19 বলে ভারতের বিপক্ষে 5 উইকেট তুলে নিয়েছিলেন। স্টুয়ার্ট ব্রড 19 বলে অস্ট্রেলিয়ার এগেনস্টে তুলে নিয়েছেন। স্কট বোল্যান্ড 19 বলেই ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেট পেয়েছিলেন। শেন ওয়াটসন 21 বল লেগেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মিচেল স্টার্ক 22 বল বাংলাদেশের বিপক্ষে। স্টার্কের বোলিংটাকে আজকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? না, আমি এটা স্টার্কের যে বোলিং মূল্যায়নটা আমি ডেফিনেটলি সে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার, তাকে তো তার দক্ষতার যে পরিচয়টা সে আজকে দিয়েছে যে আসলে কিভাবে কামব্যাক করতে হয়। এবং মিচেল স্টার্ক আজকের যে প্ল্যানটা ছিল, যে প্ল্যানটা যেভাবে বোলিং করার দরকার ছিল, সেই প্ল্যানটাতে কিন্তু সে সাকসেস হয়েছে। সে কিন্তু একটা প্ল্যান নিয়ে আসছে যে আমি গুড লেন্থে বোলিং করব এবং আমি উপরে বল, নতুন বলটাকে এই যে সুইংটাকে কাজে লাগাবো এবং এই ডিউটাকে আমি আমার অ্যাডভান্টেজ হিসাবে আমি কাজে লাগাবো। এই জন্য যে জায়গায় বল করলে বলের মুভমেন্ট, যেহেতু উপরে বল করছে, বলের মুভমেন্ট আছে এখানে, এই জায়গাটা সে ব্যাটসম্যানকে খেলিয়ে উইকেট নেওয়ার জন্য সে কিন্তু স্ট্র্যাটেজিটা করছে যে খেলো, এবং ওই অনুযায়ী কিন্তু সে ফিল্ড সেট আপটা করছে যে কোন জায়গায় বল করলে ব্যাটসম্যান খেলবে এবং কোথায় যাইতে পারে। তার যে প্ল্যানটা ছিল, তার যে স্ট্র্যাটেজিটা ছিল, তার কিন্তু সে জায়গায় বলটা করছে। কিন্তু আমরা এইটাকে ধরতে, আমরা ব্যাটার যখন আমি ব্যাটিং করবো, তখন আমাকে দেখতে হবে যে মিস্টার স্ট্রাইকের এই জায়গায় ফিল্ড প্লেসমেন্টের কারণটা কি। যদি এই কারণটা আমরা যদি তাৎক্ষণিক ধরে ফেলতে হবে, তাহলে কিন্তু আমরা মনে হয় না যে কিছুটা হলো সার্ভাইভ করে আমরা হয়তো একটু লেট হতো উইকেটটা তার পক্ষে নেওয়ার পক্ষে আর কি। ডারউইনের যে মিচেল স্টার্ককে আমরা দেখলাম কিছুটা নিষ্প্রভ, কিছুটা নির্বিষ, খুব বেশি বাংলাদেশকে সুবিধা করতে পারেননি। ডারউইনের মিচেল স্টার্ক এবং ম্যাকাই টেস্টের মিচেল স্টার্ক, এই দুজনের মধ্যে তফাৎটা অ্যাকচুয়ালি কোথায় ছিল রুশো ভাই? না, ডারউইনের যেমন ও যে বলটা করছিল, সে কিন্তু ব্যাকআপ লেন্থে কিন্তু সে ওই দিন কিন্তু বল ম্যাক্সিমাম ব্যাকআপ লেন্থে বল ছিল। আজকে কিন্তু তার কিন্তু টোটাল ভিউটাই চেঞ্জ। কিন্তু আজকে টোটালি সে উপরে, তাই বলছে যে আমি উপরে বল করবো, উপরে বল তাদেরকে খেলিয়ে আমি উইকেট নেব, তারা আমাকে খেলুক, এই যে চাইছে যে তারা আমাকে খেলুক, চার্জ করুক, আমি হয়তো উইকেটটা পেয়ে যাবো, মানে তার স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু এরকম। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মাইন্ড রিডটা ভালোভাবে করেছেন। হ্যাঁ, রিড করছে যে আমরা তাদেরকে খেলাতে পারলে আমি উইকেট। এর আগে যেমন ছিল যে ব্যাকআপ লেন্থে গুলো তারা ওয়েট করে তারা খেলতেছিল, যে কাট পুল বা সিঙ্গেলস এগুলো, কিন্তু আজকে তাকে সামনের পায়ে খেলাবে, একটু বাইরে বল হলো তারা যেন খেলতে যায়, খেলতে গিয়ে খোঁচা লাগলেই তো এই যে সুইং যখন করবে, তখন যদি বলের কাছে না যান, তখন কিন্তু আপনি ডেফিনেটলি আপনাকে কিন্তু আপনি হয়ে যেতে হবে। হ্যাঁ, পাজল হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু ওই যে কিছু বল দেখা যায় আমাদের আউটসাইড অফ দ্য 6 স্টাম্পের বল, হাফ ভলি বল, খেলবো কি খেলবো না, প্লেসের মতো করতে গিয়ে আমরা ওই সুইংটা এজ নিয়ে চলে গিয়েছে। তো এই অ্যাডভান্টেজটা কিন্তু সে নিয়ে গেছে। কিন্তু টোটালি ওটা ব্যাকআপ লেন্থ আর এটা হচ্ছে ফুলার লেন্থ, উপরে বল করিয়ে তাদেরকে পরাস্ত করেছে। মানে এই জিনিসটা হয়তো রুশো ভাই বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক ক্রিকেট অ্যাকচুয়ালি একটা ছোট ডিসিশন মেকিং কতটা বড় পার্থক্য করতে পারে। এবং বাংলাদেশ 64 রানে অল আউট হয়ে যায়। আমাদের টেকনিক্যাল টিমের কাছে বাংলাদেশের কিছু ডেটা আছে, বাংলাদেশের সর্বনিম্ন যে স্কোরের যে ডেটাটা, সেটা আমরা একটু দেখতে চাই।
বাংলাদেশের সর্বনিম্ন টেস্ট ব্যাটিং ইনিংস প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা 43 রানে অল আউট হয়েছিলাম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 53 রানে, শ্রীলঙ্কার বিপক্ষে 62 রানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 64 এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 80 রানে, যেটা খুব রিসেন্টলি হয়েছে। একটা পর্যায়ে সংখ্যা ছিল কিনা রুশো ভাই, আপনার পার্সোনালি আপনার সেই সংখ্যাটা ছিল কিনা 12 রানে 5 উইকেট দেখার পরে? শুধু বাংলাদেশ তো না, টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রান অল আউট হওয়ার ভয়টা আপনার ছিল কিনা? না, এই আমি এতটা এক্সপেক্ট করি না যে এতটা খারাপ করে কেউ না। আমাদের তো আসলে এখানে অনেক ব্যাটার ছিল, তারপরও বলাররাও কিছু আমরা কন্ট্রিবিউশন করতে পারি। তাইজুল ছিল, তাইজুল সর্বোচ্চ স্কোরার, হ্যাঁ, 14 রান। আমি ওটা তো আমি আশা করতে পারি। এত আমাদের 43 এই এর নিচে যাবে এটা ডিজার্ভ করিনি। তা আমি জানি যে হয়তো আমি ডিজার্ভ করেছিলাম 100 কিছু হইলেও হইতে পারে আর কি, কিন্তু তারপরেও যে 68 64 এটা রানটা হয়েছে, এটা আমি মনে করি যে গুড। আমি কারণ ওই জায়গায় আমি বলি যে এই জায়গায় বা এই ভেন্যুতে এর আগে আপনার হিস্ট্রি দেখবেন, অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া 36 রান অল আউট হয়েছে, 36 রানে অল আউট হয়েছে, এবং অন্য কান্ট্রিগুলো কিন্তু ওই ভেন্যু থেকে খুব একটা সুবিধা করতে পারে। সেই হিসাবে আমরা কিন্তু আমি মনে করবো যে বেটার, এবং আমরা যে সর্বনিম্নটাকে যে একটু বড় করছি এটাই আমি পজিটিভ ভাবেই নিচ্ছি আর কি। এটা আমি কিন্তু এটা তো আমরা যে কথা বলছি এটা তো হয়তো একটু আক্ষেপেরও জন্ম দেয়, কারণ এখন বাংলাদেশের বোলিং এর যা অবস্থা, তাতে যদি বাংলাদেশ অন্তত 100 রানও করতে পারতো, 110 15 20 যদি করতে পারতো, বাংলাদেশ মনে হয় প্রথম দিন আমরা যতটা ব্যাকফুটে আছি ততটা না, বরঞ্চ আমরা স্ট্রং একটা চ্যালেঞ্জ জানাতে পারতাম অস্ট্রেলিয়াকে। না, অবশ্যই আমরা তো একটা চ্যালেঞ্জ দিতেই পারতাম আর কি, যদি আমরা এখন যে আমরা তো বর্তমান নিয়ে যেটা চলমান আছে সেটা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে। বর্তমানে আমরা হয়তো যদি স্কোরটা একটু আমার বড় হতো, এখন যে আমরা যেভাবে বোলিংটা আমরা করছি, আমরাও তো কাউন্টার অ্যাটাকে চলে গেছি, যে আমরাও যে পারি, আমরাও কিন্তু আমাদের বোলাররা কিন্তু সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে, কিন্তু চলমান আছে কিন্তু। তো এই জায়গায় আমরা যদি আরেকটু বড় স্কোর হতো, আমরা সেকেন্ড ওদের যে ব্যাটিং চলছে এখন অস্ট্রেলিয়া, সেইখানে যদি আমরা তাদেরকে 150 বা 180-র মধ্যে যদি আমরা তাদেরকে অল আউট করতে পারতাম, তাহলে হয়তো একটা মার্জিনটা কম হতো। তখন হয়তো সেকেন্ড ইনিংসে গিয়ে আমরা একটা হয়তো এই আগের ইনিংসের কথাটা ভুলে গিয়ে সেকেন্ড ইনিংসে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো এই প্ল্যানটা করে যদি আমরা ব্যাটিং করে আমরা সামনের দিকে যেতাম, একটা বড় স্কোরের দিকে যেতাম, তাহলেও কিন্তু এই টেস্টটা কিন্তু যে কোনো চেঞ্জ করার কোনো ব্যাপারই ছিল না বাংলাদেশের পক্ষে। রুশো ভাই, আমি যতটুকু এই মুহূর্তে আমরা অন এয়ার আছে, আমরা যতটুকু জানতে পারছি যে 8 উইকেটে 155 রান স্কোর, অস্ট্রেলিয়াকে ঠিক কত রানে আটকানো উচিত? এখনো তাদের লিড 100 রান হয়নি, ঠিক কত রানের ভেতর অস্ট্রেলিয়াকে আটকানো উচিত? তবে আমি মনে করি যেহেতু 8 উইকেটে তাদের 8 উইকেট চলে গেছে, এখনো 100 রান লিড হয়নি, আমার মনে হয় যে 120-30-এ যদি আমরা তাদেরকে অল আউট করে দিতে পারি, এরপরে 91 রানের লিড আছে এই মুহূর্তে। হ্যাঁ, তো এরপরে যদি আমরা, যেহেতু আমাদের একটা সুযোগ আছে, যেহেতু একটা দিন প্রায় ফার্স্ট সেশন সেকেন্ড সেশন চলে গেছে, থার্ড সেশন যাচ্ছে, তো আজকের দিনটা আমি মনে করি যে উইকেটটা এরকমই একটু আমাদের সবার জন্য একটু খুব টাফ হবে আর কি। কারণ এই প্রথম দিনে উইকেটটা মনে করেন একটু ময়েশ্চার আছে, তারপরে এখানে সুইং আছে, আছে, তারপরে এখানে একটা সারাটা দিন যাবে, যার পরে একটা উপরে একটা রৌদ্র একটা থাকবে, উইকেটটা একটু শুষ্ক হবে আস্তে আস্তে। তো আমি মনে করি সেকেন্ড ডেতে যদি তাদেরকে আজকের দিনে অল আউট করে দিতে হবে, সেকেন্ড ডেতে যদি আমরা নতুন প্ল্যান নিয়ে শুরু করি, আমরা মনে হয় এখানে যদি একটা বড় স্কোর করার একটা সেকেন্ড থার্ড ডেতে কিন্তু উইকেট কিন্তু ভালো হবে, আমি যেটা ব্যাটিং ফিল্ড উইকেট হবে। তো এই জায়গায় কামব্যাক করার সুযোগ আছে, কিন্তু যেহেতু বড় একটা স্কোরের দিকে যায়নি, তারা বড় লিডও পাবে না আমি আশা করি। তো এই জায়গায় যদি আমরা যদি একটু আমাদের এই বর্তমান যে পরিস্থিতি থেকে আমরা ফেলাই দিয়ে যদি আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করি, তাহলে আমার মনে হয় একটা বড় স্কোর যদি 300 স্কোর আমরা একটা করে দিতে পারি, তাহলে একটা কিন্তু এই টেস্টে ঘুরে দাঁড়ানোও কিন্তু অসম্ভব কিছুই না। কিন্তু রুশো ভাই, আমরা এখানটা অনেক আলাপই করব, বিশেষ করে একটা জিনিস আমার যেটা পার্সোনালি আমার কাছে, আপনার সঙ্গে আমি এটা কথাও বলছিলাম আমরা একটু আগেও, যে মিচেল স্টার্ক বনাম শরীফুল হয়ে গেল অনেকটা। স্টার্ক বাঁহাতি পেসার 6 উইকেট, শরীফুল বাঁহাতি পেসার 6 উইকেট, এবং দুই দলকে ম্যাচে অ্যাকচুয়ালি এগিয়ে রাখবে কি বাঁহাতি পেসাররাই কিনা, বা বাংলাদেশের ব্যাটিংটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে, এই জায়গাগুলো নিয়ে আমি অবশ্যই আলাপ করব। আরও আলাপের জায়গা আছে, তবে আমাদের সম্ভবত একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদেরকে একটা বিরতি নিতে হবে। বিরতির পরে ফিরবো। এখন মাঠে নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা দেখলাম এখনো পর্যন্ত ক্যামেরন গ্রিন ক্রিজে রয়ে গেছেন, এবং
ক্যামেরন গ্রিন গত ম্যাচও আমাদেরকে ভুগিয়েছিলেন, যদিও সে অর্থে ভোগাতে পারেননি, তবে তিনি স্কোরটা যখন বাড়িয়ে নিচ্ছিলেন, অস্ট্রেলিয়া একটা লিড পেয়ে যাচ্ছিলেন, আমরা একটা ইনিংস ব্যবধানে জেতার স্বপ্ন দেখছিলেন, সেটাকে তিনি বলুন তো আটকে গিয়েছিলেন। ক্যামেরন গ্রিন এই ম্যাচেও 50-র একেবারে কাছাকাছি 48 করে ফেলেছিলেন আমরা যতটুকু আপডেট পেয়েছিলাম। ক্যামেরন গ্রিন কতটা ভাইটাল? না অবশ্যই ক্যামেরন গ্রিন অবশ্যই ভাইটাল, যেহেতু লাস্ট টেস্টে সে একটা সেঞ্চুরি, তার একটা বড় একটা স্কোর হয়েছে, একটা সুন্দর একটা স্কোর, সে তার ওই স্কোরের উপরেই কিন্তু ভিত করে অস্ট্রেলিয়া একটা লো স্কোরিং থেকে কিন্তু একটা ভালো স্কোরিংয়ের দিকে গিয়েছে। ইনফ্যাক্ট আজকেও তাই হচ্ছে, আজকেও তাই, মানে ও তার দক্ষতার পরিচয়টা দিচ্ছে। এবং আমার মনে হয় যে ক্যামেরন গ্রিন যা ওর যে ব্যাটিং, যে শৈল্পিক যে জিনিসগুলো দেখিয়েছে, তার সিলেকশন বলেন, তার ডিসিশন মেকিংগুলো বলেন, তার যে এক্সিকিউশনগুলো দেখেন, সে কিন্তু এই প্রেশারে কীভাবে খেলতে হয় সেই জিনিসটা ক্যামেরন গ্রিনের মধ্যে আমি দেখতে পেলাম, যে আসলে প্রেশার মুভমেন্টে কীভাবে খেলতে হয়। প্রেশারে কিন্তু অন্যগুলো যেভাবে সার্ভাইভ করে গেছে, ও কিন্তু ওইভাবে সার্ভাইভ না, কিন্তু ওর ন্যাচারাল খেলাটা খেলছে, কিন্তু যার জন্য কিন্তু লাস্ট টেস্টেও কিন্তু সেঞ্চুরি করেছে, এবং আজকে হচ্ছে কিন্তু সে অ্যাজ ইউজুয়াল উইকেটের কন্ডিশন বুঝেই কিন্তু সে তার রোলটা কিন্তু প্লে করছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্লেটা করছে। তার ভিতরে কোনো কিন্তু আমি দেখছি না যে সে খুব টেনশনে আছে বা কে না, তার রোল যেটা সেটাই ও প্লে করছে। স্কোরিং শটের বল আসতেছে, স্কোরিং শট খেলতেছে, সিঙ্গেলের বল আসছে, সিঙ্গেল খেলতেছে, এবং ডিফেন্সের বল আসছে, ডিফেন্স লিভ করার বল লিভ করতেছে। তার রোলটা কিন্তু সে সঠিকভাবেই পালন করছে, বিদায় কিন্তু সে এখন পর্যন্ত উইকেটে টিকে রয়েছে আর কি। এবং আমরা যে এই জিনিসটা আমরা ক্যামেরন গ্রিনের কাছ থেকে যে ব্যাটিংটা আমরা দেখছি, এই একই ব্যাটিংটা সম্ভবত আমরা আজকে বাংলাদেশের মিডল অর্ডারের কাছেও প্রত্যাশা করেছিলাম চাপের মুখে। না অবশ্যই মিডল অর্ডারে প্রত্যাশা তো অবশ্যই থাকে, যে যেহেতু একটা 1 ঘন্টা চলে গেলে উইকেটের থেকে কিছুটা, 1-2 ঘন্টা চলে গেলে উইকেট থেকে কিছুটা বেনিফিট আসা শুরু করে, হয়তো ওই ড্রাইগুলো বা যে আপনার ডিউয়ের যে ফ্যাক্টরগুলো থাকে এগুলো আস্তে আস্তে সরে যায়, কিন্তু ওই জায়গাটায় হয়তো আমরা হয়তো বা একটু ফেল করেছি আমরা, কিন্তু এটা হয়তো আমাদের ব্যাটারদের এটা কিন্তু সারভাইভ করার মতো ক্ষমতা ছিল ওই জায়গাটা, কিন্তু হয়তো ওই জায়গাটা হয়তো আমরা ওই সময়টাতে, আমি বললাম না যে আজকে এমন একটা সেশন গেছে যে একটা ব্যাটার নামার পরে কিন্তু বেশি সময় পায় না, যে অনেক হয় না যে 30-40 বল খেলার একটা সুযোগ, এই বলের সুযোগটা কিন্তু পাইনি, কম পেয়েছে হয়তো, ধরো 10 বল 15 বল 20, এইভাবে করেই কিন্তু আমরা কিন্তু সুযোগ পেয়েছি, এর মধ্যে কিন্তু আউট হয়ে গেছি, কিন্তু স্টেবল হতে পারেনি। কিন্তু যারা বলাররা বোলিং করছে, যারা তাদেরও তো প্ল্যান ছিল যে আমরা বলার এদেরকে মানে স্টেবল হতে দেবো না, আমরা বেশিক্ষণ দাঁড়াইতে দেবো না বা বেশি বল খেলতে দেবো না, এই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কিন্তু উপরেই বলগুলো, ম্যাক্সিমাম বলারগুলোই কিন্তু উপরে বল করছে, নতুন বলটাকে কীভাবে ইউজ করতে হবে এই ইউজটা কিন্তু তাদেরকে খেলানোর জন্য তারা উদ্গ্রীব ছিল, যে তারা তোমরা আমার বলটাকে খেলার জন্য খেলতে গিয়েই আমরা কিন্তু খেলবো কি খেলবো না বারবার একে কথা এটা আসতেছে, ডিসিশন মেকিংটা আমরা ভুল করে ফেলছি, এবং আমরা কিন্তু প্রেশারটা আমার মনে হয় যে আসলে এই জায়গাটা আমরা সার্ভাইভ করা উচিত ছিল, আসলে পারে নাই, হয়তো আমি আশা করতে যে সেকেন্ড ইনিংসে তারা এটাকে রিকভারি করে ফেলবে। রুশো ভাই, এখানটা আমার পার্সোনালি হঠাৎ করে এই জিনিসটা মাথায় এলো, এবং আমি আপনার কাছ থেকে যেহেতু আপনি কোচ, আপনি এই প্লেয়ারদের এই সাইকোলজিগুলো ভালোভাবে বুঝবেন। লিটন দাস কি চাপের মুখে আছেন? একটু আমি লিটন দাসের পুরনো প্রেক্ষাপটটা বলি, কেন প্রশ্ন বললাম। ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, তাকে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাকা হলো, তিনি সুস্থ হয়েছেন এই চিন্তা করে, কিন্তু পরবর্তীতে গিয়ে জানা গেল যে তার সেই পুরাতন চোটটা পুরোপুরি সারেনি, তিনি এখনো অস্বস্তি অনুভব করছেন। এরপরে লিটন দাসকে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে ফেরত আনা হয়, তাকে মেডিকেল বিভাগ এবং বিসিবির পক্ষ থেকে একটা শোকজ দেওয়া হয় যে কেন ইনজুরি গোপন করে সে জিম্বাবুয়েতে গেল। তারপর আবার অনেকটা তড়িঘড়ি করে তাকে ফার্স্ট টেস্টে ইনক্লুড করা হলো যে লিটন ফিট হয়েছেন এই যুক্তিতে। এই যে এত কিছু হচ্ছে, এটার প্রেশারে কি লিটনের উপর পড়ে? কারণ লিটন আমরা দেখলাম ফার্স্ট ইনিংসের ডাক, ফার্স্ট ইনিংসের ডাক, এখানেও ডাক, এবং লিটন দাসকে কিন্তু আমরা কনসিডার করেছি চাপের মুখে থাকলে। পাকিস্তানের 26 রানে 6 উইকেট হারানোর পরে লিটন দাসে আমাদেরকে টেনে তুলেছিলেন। সো লিটনকে কি একটু প্রেশারাইজ মনে হচ্ছে আপনার এই বাদবাকি সিচুয়েশনের জন্য? না আমি এটা অবশ্যই, আমি লিটন সম্বন্ধে যখন বলেছেন, আমি লিটনের সাথে আমার এই অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি বসুন্ধরা ওর সাথে আমার দেখা হয়েছিল, ও আসছিল, আমি কিছু ওর এইগুলো বিষয় নিয়ে তার সাথে কথা বললাম যে আসলে কতটা ফিট তুমি, ও বলতেছে স্যার আমি যতটা আপনারা বাহির থেকে মনে করছেন আসলে আমি ততটা কে না, কিন্তু আমি কিন্তু মোটামুটি রেডি স্যার, ফিট স্যার, আমি খেলার জন্য রেডি আছি, আমি সাইকোলজিক্যালভাবে ঠিক আছি স্যার, এখন আমার হয়তো আমি ওইখানে যা স্যার আমার একটু এই কনফিডেন্সটা আমার আছে, আমার একটু হয়তো একটু সময় লাগবে, সময় লাগবে, বা আমি স্যার আমার ঘুরে দাঁড়ানো, আর আমরা জানি লিটন দাস যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরে দাঁড়ানো ওর পক্ষে, লিটন ইজ দ্য চ্যাম্পিয়ন ক্রিকেটার, সে সব জায়গায়
আজকে যদি ফিট হয় কালকে আনফিট থেকে কালকে কিন্তু সে ফিট হওয়ার জন্য সে বেশি সময় নেয় না এবং সে ঘুরে দাঁড়ানোর জন্য সে কিন্তু বেশি ইনিংস নেয় না, কিন্তু এই ধরনের আর হিস্ট্রি আছে, কিন্তু সে এনি টাইম কাম ব্যাক করতে পারে। আর আপনি যেটা বললেন যে হয়তো এখানে পেশা, আমি মনে না পেশার না, এখানে হলো আমি যেটা বলবো কন্ডিশনটা, এই ধরনের কন্ডিশনে কিন্তু লিটন কোনোদিন এর আগে যেমন 15 দিন আগে যেমন যে টেস্টটা আমরা প্রথম টেস্টটা জিতলাম, এখানে একটা সময় পেয়েছিল, এখানে যায় কিন্তু আমাদের ব্যাটাররা কিন্তু ওই সময়টা পায় না। যদি এরকম যদি 5-7 দিন যদি ওই এনভায়রনমেন্টে প্র্যাকটিস করতো, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য এই জায়গাগুলো একটু ইজি হয়ে যেত এবং লিটনের পক্ষেও ইজি হতো। কিন্তু লিটন দাসকে আপনি কাছ থেকে দেখেছেন, অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে লিটন আপনার সঙ্গে কথাও বলেছে। লিটন দাসকে সেকেন্ড ইনিংস আপনি কিভাবে ফিরে পেতে চান? আপনার কতটা বিশ্বাস আছে যে আপনার স্টুডেন্ট লিটন ঠিক কতটা ভালো করবে? না, আমি তো আশা করি যে আমাদের টোটাল যারা টিমের যারা ব্যাটার আছেন, আমাদের তানজিম বলে আমাদের তানজিম তামিম, যে তারপরে বলেন আমাদের যারা মুশফিক আছে, মুমিনুল হক আপনাদের সঙ্গে কাজ করেছিলেন, জি মমিনুল আছেন, যারা ব্যাটার আছেন যারা প্রত্যেকে কিন্তু আমি বলি যে টপ ক্লাস ব্যাটার, খুব ভালো ব্যাটার। কিন্তু আমি মনে করি যে এরা প্রথম ইনিংসে যদি তারা যে মানে ফেলটা করেছেন, যেভাবে ভুগেছেন, যেভাবে সার্ভাইভ করেছেন, নিশ্চয়ই তারা হয়তো সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করবে তখন হয়তো চিন্তা ভাবনা করবে যে আমরা গত যে ভুলটা করেছি সেই ভুলটা আর করবো না। তো আমি ডেফিনেটলি আশা করি লিটনের কাছে তো আমি ডিজার্ভ করি যে দেখবেন যে সে সেকেন্ড ইনিংসে খুব সুন্দরভাবে কামব্যাক করবে। কিন্তু তার জন্য লিটনকে কামব্যাক করানোর জন্য লিটন টপাররা যারা আছে এদের কন্ট্রিবিউশনটা কিন্তু একটু মুখ্য ভূমিকা পালন করবে। এরা যদি ভালো খেলে দেয় টপারটার থেকে, তাহলে লিটনের ভূমিকা দেখবেন কিন্তু অন্যরকম, কিন্তু লিটনের রোলটা তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে। লিটন কিন্তু ফ্রি খেলতে চায়, কিন্তু আমি যেটা জানি লিটন অলওয়েজ টাইম ও ফ্রি খেলতে চায়, ও প্রেশার নিয়ে খেলে না কিন্তু। তো এই জায়গাগুলোকে লিটনকে একটু ফ্রি করতে হবে কিন্তু। এই জন্য টপারটার থেকে যদি রান পেয়ে যায়, আমরা আশা করি রান পাবে, তাহলে লিটনের রোলটা আমরা অন্যভাবে দেখতে পারবো আর কি। মুমিনুল হক তিনি অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনাদের ওইখানটা প্র্যাকটিস করেছেন এবং তার সঙ্গে আপনি আমাদেরকে বলেছিলেন যে মুমিনুল হক অস্ট্রেলিয়ার মাটিতে ট্রেনিং করার জন্য যেভাবে দরকার তিনি ঠিক সেভাবে প্র্যাকটিস করছেন। মুমিনুল হকের আজকের যে ছোট্ট সময় ক্রিজে ছিলেন সেটা এবং সেখান থেকে কামব্যাকের জন্য মুমিনুলের উপর আপনার এক্সপেকটেশনস কি থাকবে? না, মমিনুল হয়তো ফার্স্ট ইনিংসে এর আগে তো ফার্স্ট টেস্টে তো ওইরকম ভুল করেনি, না একেবারে ভুল। সেকেন্ড টেস্টে আসে হয়তো একটা ভুল করে ফেলছে, ওরও রিয়েলাইজেশন আছে, যে রিয়েলাইজেশন করছে যে আসলে আমি কি করলাম। এটা সবাই তো ড্রেসিং রুমে গিয়ে চিন্তা করে, কিন্তু এখন ওটা চিন্তা করে লাভ নেই। এখন মমিনুল্লাহ বা আমার সকল ব্যাটসম্যানরা, আমাদের ক্যাপ্টেন সহ সকল ব্যাটসম্যানরা এখন একটাই থাকবে, যেহেতু আমরা তাদেরকে লো স্কোরের দিকে আমরা ধরতে পারছি, একটা বড় স্কোর হচ্ছে না, তো সেকেন্ড ইনিংসটা আমরা কত বড় ইনিংস করতে পারি, আমরা নট অনলি 300, যত বড় স্কোর করতে পারবো তত তাদের জন্য একটা প্রেশার হবে। কিন্তু আমরা যদি স্কোরটা বড় করতে পারি তত ওদের জন্য প্রেশারটা কিন্তু আসবে, কারণ এখন সেকেন্ড ডে থার্ড ডেতে কিন্তু একটা ব্যাটিংয়ের সহায়ক উইকেট আমরা পেয়ে যেতে পারি। এইটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, সবাইকে, সব 6-7টা ব্যাটসম্যানকে আমার কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে পজিটিভ মাইন্ড থাকতে হবে আমাদের। মাইন্ডসেটের এই ম্যাচটা বাংলাদেশ অ্যাকচুয়ালি জয়ী হয়ে সেকেন্ড ইনিংসে ব্যাক করবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এবং আমরা যতটুকু বলছি যে এই মুহূর্তে ক্যামেরন গ্রিন তার 50 পূরণ করেছে এবং অস্ট্রেলিয়ার লিডও এখন 17 রানের। সো একটা প্রেশার বাংলাদেশকে হয়তো বা নিয়েই বাদ বাকি সময়টা পার করতে হবে। রুশো ভাই, আরও অনেক আলাপ আছে, বিশেষ করে যে আলাপটা আমরা করতেই পারিনি এখন পর্যন্ত, সেটা হচ্ছে শরীফুল। তিনি অ্যাকচুয়ালি আলোচনা কেন্দ্রবিন্দুতে আসার একটা অবশ্যই জায়গা দাবি করেন এবং আমরা সেই আলোচনাটা করবো, তবে সেটা বিরতির পরে। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। ভাই, আমরা বিরতির সময় আমরা আলাপ করছিলাম এবং আমাদের এই মুহূর্তেও বোলিং অ্যাকচুয়ালি শরীফুল ইসলাম আছেন। শরীফুল 6 উইকেট নিয়েছেন। গত ম্যাচে যে কাজটা হাসান মাহমুদ করেছিলেন এই ম্যাচে সেটা শরীফুল করছেন, কামব্যাক পর ইনজুরির পর কামব্যাক এবং দুর্দান্ত একটা কামব্যাক। শরীফুলের বোলিংটাকে স্পেলটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, শরীফুলের বোলিংটা আমি আসলে এক্সেলেন্ট। শরীফুলের বোলিং স্পেলটা আমি যা এখন পর্যন্ত যা দেখলাম, মিশেল স্টার্কও কিন্তু যে বলটা করে গেছে সকালে, যেটা আমাদেরকে ভুগিয়ে দিয়েছে আর কি, যে মিশেল স্টার লেফটি বোলার, আমাদের শরীফুলের লেফটি বোলার। এখন এই দুজনের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে হুইজ দ্য বেস্ট, আমি মনে করি। ঠিক আছে, মিশেল স্টার্ক অস্ট্রেলিয়ার বেস্ট বোলার, আমার শরীফুল আমাদের বাংলাদেশের বেস্ট বোলার। মিশেল স্টার সকালে যে কাজটা করে গেছে, মিশেল স্টার সকালে উইকেটটা নিয়েছে, সে এই কন্ডিশনে এই ডিউ উইকেটে কিভাবে বল করতে হয়, কোথায় বল করতে হয়, কতটুক ব্যাটার থেকে কতটুক ডিস্টেন্সে বলটাকে করে আমি উইকেট নিতে পারবো, মিশেল স্টার্ক কিন্তু এটা করিয়ে গিয়েছে। কিন্তু
মিচেল স্টার্ক কিন্তু বল ওই নতুন বলটা কেমনি ইউজ করতে হয়, ইনসুইং আউটসুইং কীভাবে করতে হয়, এই জিনিসগুলো কোথা থেকে করতে হবে, এই কাজগুলো মিচেল মানে নিখুঁতভাবে করছে বিদায় কিন্তু মিচেল স্টার্ক আজকে কিন্তু অ্যাটাক বল করে সাকসেস হয়েছে। তেমনি আমাদের শরীফুলও কিন্তু ওর যে দক্ষতা, যে ও তো একটা ভালো বলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আজকে টেস্টে খেলছে আর কি। তো শরীফুলও তার দক্ষতাটা কিন্তু দেখেছে, সেম শরীফুলও জানে যে এই উইকেটে কীভাবে বল, আমার মনে হয় ও বুঝতে পেরেছে যে এই উইকেটে কীভাবে বল করতে হবে। মিচেল স্টার্ক যে স্ট্র্যাটেজি নিয়ে বলিং করেছে, আমি শরীফুলের স্টাইলটাও দেখেছি যে সে কিন্তু ওই নতুন বলটা ইউজ করছে, ও ইন মারছে, আউট মারছে, স্টাম্প টু স্টাম্প, তার করিডোরটা ঠিক রেখেছে, আবার কিন্তু বাউন্সারও মারছে। কিন্তু এই যে এটা সুন্দর একটা কমিউনিকেশন করে, মানে শট, ভালো বল, মানে অ্যাটাকটা মানে যাতে সাকসেসফুল অ্যাটাক হয় সেই অ্যাটাকগুলোই কিন্তু করছে। এবং যে উইকেটটাতে রেজাল্ট পাবে সেই ধরনের যে রেজাল্ট পাবে, কোথায় করলে রেজাল্ট পাবে, সে তার কিন্তু ফোকাসটা কিন্তু ভালো বোলিং করার তার ফোকাসটা ছিল। তো সেই জন্যই কিন্তু আমি আজকে আমি যা দেখলাম সেই কেতে কিন্তু সে কিন্তু আমি সাকসেস বলবো, মানে খালি সাকসেস না, এক্সিলেন্ট, মানে ডিমেন্ডাস তার বোলিং আমি দেখলাম যে এইরকম বোলিং আমি টেস্টে আমি শরীফুলের দেখি না। আজকে যেটা দেখলাম আমি, তাসকিনরাও কিন্তু সকালে কিন্তু শুধু সুন্দর স্টার্ট করে গেছে, তাসকিনও ব্রেক থ্রো দিয়ে গেছে, তারপরে শরীফুল, তারপরে ব্রেক থ্রো, তারপর শরীফুল কিন্তু আগুন ঝরা বোলিংটা কিন্তু দিয়ে গেছে। সেটা করা সম্ভবটা হয়েছে বিকজ অফ নতুন বল এবং এই যে সেকেন্ড থার্ড ইনিংসের যে ধরনের যে অ্যাডভান্টেজটা নেওয়া দরকার, সেই অ্যাডভান্টেজটা কিন্তু শরীফুল যে জায়গায় বল করালে অ্যাডভান্টেজটা হবে সেই জায়গায় বলটা করছে কিন্তু, এবং ওরাও অ্যাটাক করছে, আমরাও ওই অ্যাটাকিংয়েই গেছি। এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে যে ও অ্যাটাক করলে কি হয় এবং ওই ফিল্ড প্লেস অনুযায়ী কিন্তু ও বলটা করছে এবং সেইভাবে কিন্তু ও সাকসেস হয়েছে। কিন্তু যেই আমাদের যে ব্যাটিং বোলিং ইনিংসটা চলছে এবং শরীফুলকে নিয়ে আমরা যে কথা বলছি, আপনি একটা কথা বলছেন যে শরীফুল ইনসুইং এবং আউটসুইং দুটোই খুব ভালোভাবে করতে পারছেন, তার রিস্ট ওয়ার্কটা খুব ভালো। এই রিস্ট ওয়ার্কটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনি শরীফুল বাইরে আর কার উপর খুব বেশি ভরসা রাখতে চান এই রিস্ট ওয়ার্কটা? না, এইটা আমাদের যারা এখন টেস্ট যারা বলার আছে, আমি সব বলাররাই মোটামুটি এটা কিন্তু তারা জানে গেছে যে আসলে একটা সাকসেসফুল বলার হতে গেলে আগের মতো আর হতে পারে না যে একটা বল এখান থেকে করবো, একটা বল এখন একটা জায়গা থেকে দুটো বল কীভাবে ইনসুইং আউটসুইং করা যায়, যেটা ব্যাটসম্যান যাতে বুঝতে অসুবিধা হয়, এই জায়গাগুলো এখন আমাদের বলারগুলো কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমি তাসকিনের কথা বলবো, সে ভালো রিস্ট ওয়ার্ক করতে পারে, ইন আউট দুটা করতে পারে এবং একই জায়গা থেকে ব্যাটসম্যানকে রিড করে কাকে কোন বলটা করতে হবে সেই রিড করে বল করতে পারে। সেটা শরীফুলের ভিতরেও আছে, সেটা আমাদের এই হাসান মাহমুদেরও ভিতরে জিনিসটা, যেটা লাস্ট টেস্টে সে কিন্তু দেখিয়ে দিয়েছে। কিন্তু তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের পেসার যারা আছে, এক্সেলেন্ট ইউনিট একটা আমাদের পেসার ইউনিট আর কি, যারা সব কিছুতেই কিন্তু তাদের দক্ষতার পরিচয়টা দিচ্ছে। যদি এই জিনিসগুলো না থাকতো তাহলে কিন্তু তাদের কিন্তু দক্ষতার পরিচয় দিতে পারতো না। তারা সাকসেস বিদায় বলবো তারা সব কিছুই পারে, এই জিনিসগুলো তারা এই যে রিস্ট ওয়ার্কগুলো তারা সুন্দরভাবে ব্যবহার করতে পারে, যার ধরুন আছে কিন্তু এই রেজাল্টগুলো তারা পাচ্ছে, কিন্তু সাকসেস হচ্ছে বোলিং ইউনিটটা আমাদের। রুশো ভাই, এই ম্যাচটা এখন যা সিচুয়েশন, আমরা যতটুকু বুঝতে পারছি দিনের খেলা শেষ হয়ে গিয়েছে এবং যেইভাবে অ্যাকচুয়ালি বলাররা যেভাবে ডমিনেট করছে এই ম্যাচটাতে, ইজ দিস টেস্ট অলসো বি গোয়িং টু বি আ পেসার্স ব্যাটল? পেসাররাই এই টেস্টটাতেও কি ভাগ্য নিয়ন্ত্রক করতে হবে কিনা? না, পেসাররা তো অবশ্যই ডেফিনেটলি এখন, হ্যাঁ, এরা তো প্রথম ইনিংস এরা তো দেখিয়ে দিল যে আসলে পেসাররা কি করতে পারে, 18টা উইকেট একদিনে নিয়েছে। তো পেস তো সহায়ক থাকবেই, এখানে পেস সহায়ক থাকবে। আমাদের সেকেন্ড থার্ড ডেতে একটু ব্যাটিং থাকলো, পেসাররাও কিছুটা অ্যাডভান্টেজ নেবেই। আস্তে আস্তে কিন্তু স্পিনাররাও কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবে আমি মনে করি আর কি। যেমন ফোর্থ থার্ড ডেতে যদি খেলা যায় তাহলে কিন্তু আমাদের স্পিনার, আমাদের যে তাইজুল আছে, আমাদের মিরাজ আছে, এরা তো মানে ডিমেন্ডাস বলার আর কি। এরা যে কোনো সময় যে কোনো কেই চেঞ্জ করে দিতে পারে, খেলার ধরনই চেঞ্জ করে দিতে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতে পারে। তো আমরা ওটার অপেক্ষাই করব। আমরা যেহেতু পেস ইউনিটটা খুব ভালো তাদের দক্ষতা দেখিয়েছে, এখন আমরা আমাদের ব্যাটিংটা করে নিয়ে আমাদের একটা সুন্দর একটা ভিত করে আমরা তারপরে বোলিং যদি চিন্তা ভাবনা করি তাহলে সেদিক থেকে আমাদের পেসার আছে, আমাদের স্পিনাররাও ভালো আছে, আমরা মনে হয় একটা ভালো কিছু একটা সামনে আশা করতে পারি আর কি। সেকেন্ড ইনিংসটা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সেকেন্ড ইনিংস যেটা থাকবে সেটা সবচেয়ে বেশি ভাইটাল এই মুহূর্তে? অ্যাবসলিউটলি, আমি সেকেন্ড ইনিংস ব্যাটিংটার উপরে আমি জয় পরাজয়টা আমি এটার উপরে নির্ধারণ রাখছি আর কি, কারণ তার আগে আমি দিতে পারছি না। কারণ আমরা
যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারি, যে আমাদের ব্যাটারদের সেই ক্ষমতা আছে, কাজ করে এবং তারা ক্ষমতা প্রমাণও আছে। করেছে। প্রমাণও করেছে। আর আমি আশা করি যে আমাদের ব্যাটাররা সেকেন্ড ইনিংসে ঘুরে দাঁড়াবেই, আমি এই আশা রাখি আর কি এদের কাছে আর আর কি। ব্রুসো ভাই, আমরা যেই জায়গাটাতে এই মুহূর্তে আছি, আমি যদি একটু আজকে পুরো দিনে সামারাইজ করি, যেহেতু আমি এর পরবর্তীতে আসবো যে বাংলাদেশের অ্যাকচুয়ালি ম্যাচ জিততে কি করা যায়, তবে একটু যদি সামারাইজ করি, ভুল হলে শুধরে দেবেন। 64 রানে অল আউট বাংলাদেশ, 101 রানের লিড অস্ট্রেলিয়ার, এবং এই মুহূর্তে পেসাররা 18 উইকেট নিয়েছে। দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ নতুন বল পাবে না, সেটাই স্বাভাবিক, পুরাতন বলে শুরু করতে হবে। পুরাতন বলের দ্বিতীয় দিনের শুরুতে অ্যাকচুয়ালি বাংলাদেশের টার্গেটটা কি হওয়া উচিত, আমি সেটা আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং সেই সঙ্গে আমার আরেকটা কোয়েশ্চেন থাকবে যে সেকেন্ড ইনিংসে ব্যাট করার এই পিচে অ্যাকচুয়ালি রহস্যটা কি থাকবে, শেষ সময়ে এসে আমি আপনার কাছ থেকে সেই দুটো প্রশ্ন উত্তর নিব। তবে বিরতির সময় হয়ে গেছে, আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। আপনি কোচিং করাচ্ছেন অনেকটা দিন ধরে, এবং আপনি খুব কাছ থেকে ম্যাচ সিনারিওগুলো দেখছেন। সেকেন্ড ডেতে বাংলাদেশ পুরাতন বলে শুরু করবে, বাংলাদেশ নতুন বল পাচ্ছে না যেহেতু 80 ওভার হয়নি, এবং সেকেন্ড ডেতে অস্ট্রেলিয়ার টেল এন্ডার বাকি। সকালের আলো, একটু ডিউ ফ্যাক্টর সব জায়গাতেই থাকবে, বাতাস থাকবে, সকালের বাতাস। পুরাতন বলে সকালবেলায় বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? না, আপনি বললেন যে সেকেন্ড ডেতে হয়তো আমাদের যেহেতু 80 বার এখনো হয়নি, হয়তো বা পুরাতন বল দেওয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে তো একটু নতুন বলের চাইতে পুরান বলের অ্যাডভান্টেজগুলো কম পাবে। কিন্তু আমি যেটা বলবো যে নতুন বল হোক আর পুরাতন বল হোক, আমাদের মাইন্ড সেট আপটা থাকতে হবে অন্যরকম। আমাদের প্ল্যানিংটা যেরকম থাকবে যে আমরা এখানে কি খেলবো, আগে আমাদের এই ডিসিশনগুলো নিয়ে আসতে হবে। আমি এখানে পজিটিভ ক্রিকেট খেলতে হবে, এখানে আমার কোনো হেজিটেশন থাকবে না, এখানে হেজিটেট করা যাবে না এখানে। তো মাইন্ড সেট আপটার পাশাপাশি আমাকে প্রথম থেকে পজিটিভ ক্রিকেটের মধ্যে থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজটা এরকম থাকতে হবে। যদি আমি পজিটিভ ক্রিকেট খেলতে চাই যে আমি রান করব, আমি লম্বা ইনিংস খেলবো। আর আমার এর পাশাপাশি আরেকটা আমি বলতে চাবো যে আমরা লম্বা ইনিংস খেলবো, 100 ওভার খেলবো, মানে 120, 30, 40 যদি খেলতে পারি, তাহলে আমার দেখবেন যে আমাদের পজিটিভ ক্রিকেটের খেলার মাইন্ডটা চলে আসবে কিন্তু এখানে। আর যদি যে পারবো না, তাহলে কিন্তু আমি ব্যাকফুটে চলে যাব। তো আমি আশা করি যারা আমরা হয়তো সুযোগ আছে আমাদের এখনও, আমরা হয়তো আমাদের মাইন্ড সেট আপটা ওইভাবে নিয়েই আমাদের ব্যাটাররা আসবে এবং পজিটিভ ক্রিকেট খেলবে, এবং পজিটিভ ক্রিকেটে আমরা অবশ্যই রানের দিকে যাব, একটা বড় রানের দিকে। বাংলাদেশের যে ব্যাটিং আপনি বলছেন যে অ্যাকচুয়ালি এখনো সম্ভব আছে, ধরে নিচ্ছি অস্ট্রেলিয়াকে 120 বা 130 রানের লিড নিল, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে অ্যাকচুয়ালি কত রান করা উচিত? আমি হয়তো 120-30 রান যদি অস্ট্রেলিয়ার লিড নেয়, তা আমি ডিজার্ভ করব যে বাংলাদেশ যদি এখন 300 রান তারা যদি করে দিতে পারে, করা সম্ভব, এটা অসম্ভব কিছুই না এটা, বুঝছেন? তো এই জন্য আমি বললাম যে পজিটিভ ক্রিকেট খেলতে হবে, আমরা দেশ মিনিমাম 120-30 ওভার খেলবো, এই টার্গেটটা তো আমাদের অবশ্যই থাকতে হবে। যখন 120-30 ওভারের আমরা এইভাবে টার্গেট থাকবে, এবং আমাদের সেশন ওয়াইজটা আমাদেরকে সাকসেস হয়ে যেতে হবে। সেশনে আমাদের দেখা গেছে যে আমরা প্রতিটা ওই 30 ওভারের সেশনগুলো সেশনটাই আমাকে সাকসেস হয়ে যেতে হবে, যে 30, 1টা, 2টা, 3টা, 4টা সেশন খেললেই কিন্তু আমাদের দেখবেন যে 120-30 ওভার হয়ে যাবে। এই 4টা, 5টা, 4টা সেশন যদি আমরা খুব দায়িত্ব নিয়ে খেলতে পারি সবাই, আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি, তাহলে আমি মনে করি যে একটা বড় স্কোর করা সম্ভব, এবং ব্যাটাররাও তাদের যে প্ল্যানিংটা আছে প্ল্যানিংটাকেও কাজে লাগাতে পারবে। এবং এই 300 রান হয়ে গেলে যদি আমাদের 200 রানও লিড থাকে, টার্গেট থাকে, তাহলেও কিন্তু এটাতেও কিন্তু ফাইট করা আমাদের পক্ষে অসম্ভব কিছু না, আমরা এটা তো অ্যাচিভ করতে পারবো। কিন্তু আমাদের বলাররা যথেষ্ট ভালো ট্র্যাকে আছে, ভালো ফ্রেমে আছে, 200 রান আমাদের বলারদের পক্ষে করা ভেরি ডিফিকাল্ট আছে। কিন্তু অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপে আমি একটা জিনিস দেখলাম ব্রুসো ভাই, যে বারবারই স্টিভেন স্মিথ টপ অর্ডারে এবং মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন আমাদেরকে এই যে 3টে ইনিংস তারা ব্যাটিং করলো, তাদের ফার্স্ট ইনিংস, তাদের সেকেন্ড ইনিংস, ডারউইন টেস্টের 2টো ইনিংস, আর এই যে ম্যাকাই টেস্টের ফার্স্ট ইনিংস, 3টাতেই দেখলাম গ্রিন এবং স্মিথ অ্যাকচুয়ালি পার্থক্যটা গড়ে দিচ্ছেন। 44-71 করেছেন ফার্স্ট টেস্টে, এই ম্যাচেও আমরা দেখলাম যে স্মিথের 40। স্মিথের উইকেটটা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট? স্মিথ তো খুবই ধৈর্য নিয়ে খেলেন। না, অবশ্যই স্মিথের কথা বললে তো আমি বলবো যে স্মিথ ও তো একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আর ওইগুলো যে ভেন্যুগুলো আছে, স্মিথ কিন্তু এইগুলো ভেন্যুতে কিন্তু অনেক ম্যাচ খেলছে, কিন্তু তার গ্রিন বলেন, স্মিথ বলেন, তো ডেফিনেটলি এদের এই জায়গা সম্বন্ধে কিন্তু তাদের একটা আইডিয়া আছে
তো ও একটা এক্সপিরিয়েন্স ব্যাটার হিসেবে লং টাইম যেহেতু অস্ট্রেলিয়ার পক্ষে খেলছে, এই জায়গায় এই কন্ডিশনে কীভাবে খেলতে হয় স্মিথ তার এই দক্ষতাটার পরিচয়টা দিয়েছে। গ্রিনও কিন্তু মোটামুটি অনেকগুলো টেস্ট খেলে ফেলছে, গ্রিনও তাতেও সাকসেস কিছু এসছে, তার ভালো ভালো সাকসেস এসছে। গ্রিনও কিন্তু ওর রোলটা বুঝতে পারছে যে এই উইকেটে কীভাবে, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়, সেই রোলটাও কিন্তু গ্রিন কিন্তু তার মানে ফোর্থ ইনিংসে এই দুইজনের উইকেটটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। তো এই দুজন, এই যে আমি যেটা এখন দেখছি যে আসলে গ্রিন এবং স্মিথ এই দুটাই হচ্ছে আমাদের, এরাই আমাদেরকে ভুগিয়েছে এবং ফোর্থ ইনিংসেও গিয়েও কিন্তু এদেরকেই আমাদের কিন্তু একটা ভালো একটা ফোকাস নিয়ে বোলিং করতে হবে। যদি আমরা এটা ভালো, এদের ক্ষেত্রে ভালো ফোকাস দিতে পারি, আমার মনে হয় দেখবেন যে এই স্কোরটা কিন্তু বেশি বড় যা হওয়ারও কিন্তু চান্স কম থাকবে আর কি। কিন্তু রুশো ভাই, একদম শেষ দিকে সংক্ষিপ্ত করে জানতে চাচ্ছি, বাংলাদেশ কি আরেকটা অঘটনের জন্ম দিয়ে, আমি অঘটন বলতে রাজি না অ্যাকচুয়ালি, কারণ যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ, ডারউইন টেস্টে এটাকে অঘটন বলার কোনো সুযোগই নেই, কিন্তু বাংলাদেশকে আরেকবার পারবে অস্ট্রেলিয়াকে হারাতে এবং 139 বছর পর অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের স্বাদ দিতে ঘরের মাঠে? না, এটা আসলে যেহেতু টেস্টের যে বর্তমান পরিস্থিতিতে, এটা আসলে আমরা বেশি আশা করাটাও আমি আসলে ওই রকম কে দিতে, আবার অঘটন ঘটতেও কিন্তু যে ধরনের উইকেট দেখছি আমরা এখানে, যে কোনো রেজাল্ট হবে, এটা আমি 100% রেজাল্ট হবে, হয়তো বা 4th ডেতে রেজাল্ট হয়ে যেতে পারে, আবার অত নাও যেতে পারে। তো এইখানে আমাদের এখন মেইন যে ফ্যাক্টরটা হয়ে দাঁড়িয়েছে সেকেন্ড ইনিংস, তারপরে হচ্ছে আমাদের বোলারদের যে দক্ষতার যে এফোর্টটা, লাস্ট এফোর্টটা, তারা যদি একটা সামনে একটা চ্যালেঞ্জ স্কোর পেয়ে যায় মোটামুটি চ্যালেঞ্জিং, এটা রেজাল্ট হওয়া কোনো অসম্ভব কিছুই না। তারপরেও আমি আশা করি যে এই ইনিংস, এই সেকেন্ড আমাদের যে পরবর্তী যে সেশনগুলো আছে, পরের দুটো দিন, হ্যাঁ পরের দুইটা দিন যে বেশি ভালো খেলবে সেই এখানে গেইন করবে আর কি, সে তার পক্ষে রেজাল্টটা যাবে। তা আমি আশা করি এই দিনগুলো যেন আমাদের পক্ষেই হয় আর কি, রুশো ভাই সেশনগুলো যেন আমাদের পক্ষেই আসে আর কি। আমরাও সেটাই আশা করছি, বিশেষ করে কাল সকালের সেশনটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি দুটো উইকেট খুব জিতে নিতে পারে, আমার ক্ষুদ্র জ্ঞান যেটা বলে, অবশ্যই বাংলাদেশের পক্ষে একটা ভালো দিন। এবং আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড ডে এবং থার্ড ডেটা ব্যাটিং ফ্রেন্ডলি হয় টেস্টের বেলায়, সো তানজিদ তামিম, নাজমুল শান্ত থেকে শুরু করে একদম লোয়ার অর্ডারে যারা আছে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন থাকবে একটা ভালো স্কোর করতে পারলে আমরা হয়তো একটা ইতিহাসের সাক্ষী হতেও পারি। এবং সম্ভবত শুধু স্পেস না, স্পিনারদেরকেও অনেক বেশি কাজ করতে হবে, বিশেষ করে তাইজুল এবং মিরাজ আগের ম্যাচে 5 উইকেট নিয়ে মানুষকে ম্যাচ জিতেছেন, এই ম্যাচে হয়তো মিরাজের দিকে আমরা কিছুটা হলেও তাকিয়ে থাকবো। রুশো ভাই, অনেক আলোচনা হলো, অনেক কিছু জানতে পারলাম এবং ইনসাইটফুল একটা আলোচনা ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এখন টিভিকে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।